নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই আমাদের ভালো থাকার একটা প্রমিস বলা যেতে পারে। তার কারণ বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে কাজ করে এবং ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র যেখানে আজ থেকে 5 থেকে 5,500 বছর বা 6,000 বছর আগেও এখনকার আধুনিক রোগের কথা লেখা রয়েছে এবং বেদজ্ঞান আয়ুর্বেদা রোগের চিকিৎসা করে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। আমরা প্রতিদিনই কোনো না কোনো রোগ নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে যে রোগটা আমাদের আলোচনার বিষয়, এটা নিয়ে একটা মত পার্থক্য আছে। মডার্ন মেডিসিনে বলা হয় এই রোগটাকে ম্যানেজ করে রাখতে হয়, এই রোগটা সারে না। একবার যদি কারোর শরীরে এই রোগটি বাসা বাঁধে তাহলে তাকে সারাটা জীবন মেনটেন করতে হবে এবং এই রোগ মানেই আমাদের একটা ধারণা হয়ে যায়, মাইন্ড সেট আপ, যে সারা জীবন আমাকে ওষুধ খেতে হবে, আমি কন্ট্রোলে তাহলে রাখতে পারবো আমার এই রোগটিকে। রোগটি কি? রোগটি একটি সাইলেন্ট কিলার, রোগটি একটা মহামারীর আকার ধারণ করছে, সেটা হচ্ছে ডায়াবেটিস। আজ থেকে 20 বছর আগেও কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আপনার পাড়াতে হয়তো একটি বাড়ি বা দুটি বাড়িতে ডায়াবেটিসের রোগী ছিল। আজ যদি একটা পাড়াতে 10টা বাড়ি হয়, অন্তত 8টা বাড়িতে ডায়াবেটিসের রোগী আছে। কারণটা কি? এই রোগটা কেন এরকম মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে আর কেনই বা আনকন্ট্রোল ডায়াবেটিসের শিকার আমরা হচ্ছি, সবটা নিয়ে আলোচনা করবো। সঙ্গে আপনারা রয়েছেন, আপনারা কিন্তু যে কোনো রোগ নিয়ে ফোন করতে পারেন। নট নেসেসারি কি আপনার ডায়াবেটিস হতে হবে তবেই ডায়াবেটিক হবেন, তবেই আপনি এই অনুষ্ঠানে আজকে ফোন করতে পারবেন, তা নয়। আপনারা যে কোনো রোগ নিয়ে ফোন করুন, যে কোনো সিমটমস নিয়ে ফোন করুন, আমরা এখান থেকে আলোচনা করবো আজকে ডায়াবেটিস দিয়ে। তো আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সবটাই ডক্টর খান আমার দেখা, যে মানুষের আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে নানা রকমের রোগ হয়। আমরা আজকে সবটা আলোচনা করার চেষ্টা করব সময়ের মধ্যে, যে ডায়াবেটিস ব্যাপারটা কি। দেখুন, ডায়াবেটিস এমন একটা সমস্যা, বেসিক্যালি এটা আমাদের একটা মেটাবলিজম সমস্যা। মানে বেসিক্যালি আমাদের শরীরে একটা অর্গান রয়েছে প্যানক্রিয়াস, তার ইনসুলিন যে সিক্রেট করছে, কোনো সময় আমাদের শরীর রেসপন্স করছে, কোনো দিন শরীর আমাদের রেসপন্স করছে না। মানে আমাদের শরীরে যে এক্সট্রা সুগার রয়েছে তাকে ইউটিলাইজ করার জন্য যে একটা চাবি রয়েছে সেটা হচ্ছে ইনসুলিন। তার কাজ হচ্ছে যে এই সুগারটাকে আমাদের ব্রেকডাউন করে শরীরে ইউটিলাইজ করার জন্য, ব্লাডে ইউটিলাইজ করার জন্য। কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কারণের জন্য যখন আমাদের ইনসুলিন সিক্রেশনটা একদমই কমে যাচ্ছে, তখন আমরা দেখছি লোক ডায়াবেটিক হয়ে যাচ্ছে, বা আমাদের শরীরে যখন ইনসুলিন ঠিকঠাক রেসপন্স করছে না তখন কিন্তু ডায়াবেটিক হয়ে যাচ্ছে। আমরা দু ধরনের ডায়াবেটিক পেশেন্ট দেখি, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিক আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক। টাইপ 1 যেটা আমরা দেখি, যাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্ট, যাদের মানে প্যানক্রিয়াসে ঠিকঠাক ইনসুলিন সিক্রেট হচ্ছে না কোনো কারণের জন্য, কোনো প্যাথোলজিক্যাল কারণ বা কোনো অটোইমিউন ডিজিজের কারণের জন্য, তো তাকে আমরা টাইপ 1 বলছি, যাকে পুরোপুরি পেশেন্টকে এক্সটার্নালি ইনসুলিন নিতে হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক, মানে প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রেট করছে কিন্তু যেটা কাজ করা উচিত সেইভাবে কিন্তু কাজ বা রেসপন্স করতে পারছে। ওকে, তো এই যে আপনি টাইপ 1 আর টাইপ 2কে মেনশন করে দিলেন, তাহলে আমাদের টেনশনটা হবে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস নিয়ে, কারণ টাইপ 1-এর ক্ষেত্রে তো মেনটেনেন্স ছাড়া তার কোনো উপায় দাঁড়াচ্ছে না। না, দেখুন, আপনি ডায়াবেটিস যে কোনো আপনার কারণ ডায়াবেটিস হতে পারে, টাইপ 1 হতে পারে, টাইপ 2 হতে পারে। দুটোর ক্ষেত্রে কি চিকিৎসা সেম? না, আয়ুর্বেদে সেম না, আয়ুর্বেদে চেঞ্জ আছে, আয়ুর্বেদে ডিফারেন্ট ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদে আমাদের টাইপ 1 ডায়াবেটিস অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস এটা না, আমাদের জন্য হচ্ছে রুট কজ, যে কোন কারণের জন্য এই মানুষের ডায়াবেটিসটা হয়েছে, কোন দোষটা ডিসব্যালেন্স হয়েছে, তার পিছনে কারণ কী আছে। তো সে কি জেনেটিক রয়েছে, না তার কিছু লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, বা খানপান চেঞ্জ হয়েছে, বা তার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি থেকে তার ডায়াবেটিস হয়েছে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট রয়েছে। কেন কি আজকে আপনি যে কোনো ধরনের একটা মানুষ ব্লাড সুগার রিপোর্ট করছে, তার সুগার বাড়া আছে, সে যখন দেখছে, আমরা প্রেসক্রিপশন পাচ্ছি, আমরা গিয়ে ডক্টর কাছে গেলো, প্রেসক্রিপশন হয়ে সে রিপোর্ট পেয়ে গেল যে আপনার সুগারের ওষুধ স্টার্ট করে দিতে হবে। কিন্তু আয়ুর্বেদ এইরকম চট করে কোনো ডিসিশন নেয় না। আয়ুর্বেদ সবসময় আপনি যখন ডায়াবেটিক পেশেন্ট ধরা পড়ছেন, আয়ুর্বেদ সবসময় চিন্তা ভাবনা করে যে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে কি আমরা আপনার ডায়াবেটিসকে রিভার্স করতে পারি। তো স্টার্টিংয়ে আমরা সবসময় এটাই চেষ্টা করি যে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে বা পঞ্চকর্মা থেরাপি করে আপনার ডায়াবেটিসটাকে আমরা রিভার্স করার চেষ্টা করি। যখন দেখবো না আপনি আপনার এক্সারসাইজ করছেন, খানপান করছেন, আর আপনি থেরাপিও নিলেন, সেখানে কিন্তু আপনি যখন দেখতে পাচ্ছেন আপনার ডায়াবেটিস রিভার্স হচ্ছে না, তারপর আমাদের কিছু মেডিকেশন রয়েছে যেটা সাহায্য, যেটা হেল্প আমরা নিয়ে আপনার ডায়াবেটিসকে রিভার্স করবো।
ওকে, তো এই যে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস আপনি বললেন, এবারে আসবো হচ্ছে আপনি বললেন না যে রুট কজটাতে গিয়ে আপনার ট্রিটমেন্ট থাকছে, তাহলে এই রুট কজটা যখন খুঁজে বার করবেন সেক্ষেত্রে তো নিশ্চয়ই প্যাথোলজিক্যাল টেস্টের উপরে আপনাকে নির্ভর করতে হচ্ছে। না না, রুট কজ প্যাথোলজিক্যাল রিপোর্ট থেকে কোনো দিন পাবো না। রুট কজ পাবো পেশেন্টের হিস্ট্রি নিয়ে, হিস্ট্রি থেকে। আমাদের আয়ুর্বেদে যেটা বলা হয় বায়োলজিক্যাল 3টে ফ্যাক্টর রয়েছে, বায়ু, পিত্ত, কফ, শারীরিক দোষ, আর তারপর হচ্ছে 7টা ধাতু আমাদের রয়েছে, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। আমাদের প্রগতি কেমন আছে এটা দেখতে হবে, আমার অগ্নিবল কেমন আছে এটা আমাকে দেখতে হবে। এই সমস্ত জিনিস আমাদেরকে আয়ুর্বেদ যখন এই সমস্ত জিনিস দেখবে তখনই কিন্তু ফাইন্ড আউট করতে পারবে যে একটা দোষ ইনভলভ রয়েছে না দুটো দোষ এখানে ইনভলভ রয়েছে, কোন ধাতু এখানে ইনভলভ রয়েছে, আপনার অগ্নিবল কেমন রয়েছে। এইভাবে আমাদেরকে রুট কজটা আমাদেরকে বার করতে হবে। তারপর হচ্ছে নারী পরীক্ষা, এটা টোটালি মিলিয়ে আমরা একটা পেশেন্টকে ডায়াগনোজ করি। হ্যাঁ, ব্লাড পরীক্ষা এই জন্য দরকার, ব্লাড পরীক্ষা আপনার সুগার লেভেলটা কত আছে, HbA1c রিপোর্টটা আপনার শো করবে যে লাস্ট 3 মান্থে আপনার কন্ট্রোল আপনি কীরকম রেখেছেন, আপনি খানপান, এক্সারসাইজ কেমন রেখেছেন। এই প্যারামিটারগুলো আমাদেরকে শরীরের সুগার লেভেলটা দেখাবে, কিন্তু কারণটা জানার জন্য আয়ুর্বেদ কনসেপ্টটা ইউজ করতে হবে। আচ্ছা, এইবারে আমার যেটা আপনার কাছে প্রশ্ন, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু হয়তো 4 জনেরই ডায়াবেটিস হয়েছে। এবার নর্মাল ক্ষেত্রে কি হয় যে 4 জনই ওষুধ খাচ্ছেন, ডোজের হয়তো হেরফের হচ্ছে সুগারের প্যারামিটার দেখে। কিন্তু আয়ুর্বেদের ক্ষেত্রে এই রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু 4 জনের কি 4 রকম টাইপের ট্রিটমেন্ট হবে? এক্স্যাক্টলি, এইখানে তো খেলা রয়েছে, যেখানে বেসিক্যালি আমরা যে কোনো রোগ, একটা বাড়িতে দুটো হাঁটু ব্যথা পেশেন্ট আসলে দুজনকে সেম ওষুধ দিতে পারবো না। এক্স্যাক্টলি, তার দুজনে কিন্তু প্রগতি আলাদা আছে, অগ্নিবল আলাদা আছে, তার দোষ আলাদা আছে। 100% প্রিসিশন মানে ম্যাচ করবে এখানে না। 1:1 ট্রিটমেন্ট, মানে যে মানুষটার রোগ তারই ট্রিটমেন্ট। মানে Exactly. ওই আমাদের কনসেপ্ট কি, আচ্ছা তুমি ওষুধ খেয়ে ভালো আছে, আমি তোর এই ওষুধটা খাবো, হ্যাঁ, রাইট। এই কনসেপ্টটা কিন্তু খুব আছে। আমি খেয়েছি, আমি এই ওষুধ খেয়ে ভালো আছি, তুমিও খাও। হ্যাঁ, কিন্তু আয়ুর্বেদে এটা না। আয়ুর্বেদে দেখুন, এটাই হচ্ছে আয়ুর্বেদে একটা মানে অ্যাডভান্টেজ বলবেন, প্লাস কিছু মূল মন্ত্র রয়েছে যার জন্য কিন্তু আয়ুর্বেদ আজকেও কিন্তু এই মডার্ন লাইফেও কিন্তু দাঁড়িয়ে আছে, যেখানে কিন্তু প্রচুর অনেক কিছু জিনিস হয়েছে, তার মধ্যেও কিন্তু আয়ুর্বেদ দাঁড়িয়ে আছে, ক্রনিক ক্রিটিক্যাল পেশেন্টকে ট্রিট করছে। সেই জায়গায় আমরা কিন্তু সেই লজিক কিন্তু আমরা ইউজ করে আজকে দীর্ঘদিন পেশেন্টদেরকে ইমপ্রুভ দিচ্ছি। আমরা প্রচুর পেশেন্ট পাই যারা কিন্তু দীর্ঘদিন ডায়াবেটিক রয়েছে, আনকন্ট্রোল ওষুধ খাচ্ছে কিন্তু কন্ট্রোল হচ্ছে না। স্টার্ট হয়েছিল একটা মেডিসিন, তারপর দুটো মেডিসিন, আলটিমেটলি লাস্টে ইনসুলিন পর্যন্ত চলে গেছে পেশেন্ট। সেই পেশেন্টদেরকে কিন্তু আমরা আমাদের ট্রিটমেন্টে ওষুধ, পঞ্চকর্ম থেরাপি, লাইফস্টাইল মডিফাই করে তাদেরকে কিন্তু আছে কন্ট্রোলে নিয়ে এসেছি। আমরা এখানে বক্তব্য দেখি যে যাদের HbA1c 11 পর্যন্ত চলে গেছে, তারা কিন্তু আমাদের ট্রিটমেন্টের মারফতে তাদের HbA1c আমরা 6 পর্যন্ত এনেছি। তো এর পিছনে কিন্তু আয়ুর্বেদিক কনসেপ্ট রয়েছে। মানে আমরা অন্যপ্যাথির মতন আপনার সমস্যা শুনে আমি আপনাকে ওষুধ দিতে পারি না, আপনাকে আমাদেরকে প্রপারলি ডায়াগনোসটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। ডায়াগনোস করতে পারলে ওষুধ কিন্তু প্রপার কাজ করবে। আচ্ছা, মানে এক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে ডায়াগনোসিসটাই হচ্ছে আসল, যে Yes. ডায়াগনোসিস। এইবারে আসি যে এই যে ব্লাড সুগারের ক্ষেত্রে আপনি যে টেস্টের কথা বললেন, এই টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট। এইবারে ট্রিটমেন্টটা কিভাবে শুরু হচ্ছে আয়ুর্বেদে? দেখুন, আয়ুর্বেদে বেসিক্যালি আমাদের প্র্যাকটিসে আমরা সবথেকে পেশেন্ট টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টই পাই আমরা, যারা কিন্তু ডায়াবেটিস ধরা পড়েছে, ডায়াবেটিস সমস্যাগুলো, তারা যে সিমটমসগুলো আছে সেই সিমটমসগুলো ফেস করছে। আর ম্যাক্সিমাম পেশেন্ট রয়েছে যারা কিন্তু চাইছে যে ট্রিটমেন্টটা, আমি যে ওষুধগুলো বা ট্রিটমেন্ট করাই, একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট হয়ে আমার ট্রিটমেন্টটা ক্লোজ হয়ে যায়। আমি সারা জীবন ওষুধ খেতে চাই না, কেন ওষুধ খেয়ে তার শরীরে প্রচুর নানা রকম সমস্যা সে ফেস করছে। জেনারেল উইকনেস থেকে, ল্যাথার্জি ভাব থেকে নিয়ে, ওয়েট লস থেকে নিয়ে অনেক কিছু সমস্যাতে ফেস করছে। তো পেশেন্ট এমন ট্রিটমেন্ট চায় যেখানে কিন্তু তার ব্লাড সুগারটা তাড়াতাড়ি কন্ট্রোল হোক, আর একটা সময় পর তার ট্রিটমেন্টটা বন্ধ হয়ে যায়। তো আমাদের যে ট্রিটমেন্টটা রয়েছে বেসিক্যালি আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপি, ডিটক্সিফিকেশন একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। কারণ ডিটক্সিফিকেশন অ্যান্ড রিজেনুভেশন আয়ুর্বেদে পঞ্চকর্ম একমাত্র ট্রিটমেন্ট যেটা দিতে পারে। আপনার বডিটা ক্লিনিং হচ্ছে প্লাস রিজেভিনেট হচ্ছে আপনার, এটা হচ্ছে সবথেকে বেস্ট পার্ট। কেন কি কোথাও না কোথাও প্যানক্রিয়াস আপনার কিন্তু সাফার হয়েছে লং টার্ম, কেন ডায়াবেটিস একদিনের রোগ নয় যে কালকে আমি খুব 10টা মিষ্টি খেয়ে নিলাম আর সকালবেলা আমার সুগার বেড়ে গেল বা আমি ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেলাম, এমন কিন্তু না। এটা লং টার্ম প্রসেস রয়েছে। মানে একটা ব্যাড হ্যাবিটসকে আমি ক্যারি ফরওয়ার্ড করতে করতে গিয়ে এই রোগটা আমার হচ্ছে। ডায়াবেটিসকে জানতে গেলে একটা কথা কিন্তু খুব সুন্দর করে লেখা আছে, এটা মেটাবলিক ডিজিজ।
আচ্ছা, মেটাবলিক ডিজিজ মিন আমরা যে খান পান করি সেইটা কিন্তু প্রসেসটা কেমন হচ্ছে, কত সুন্দরভাবে সেই ডাইজেশনটা আমাদের হচ্ছে, বা সেই খাবারটা কতটা আমার শরীরে এনার্জিতে ইউটিলাইজ হচ্ছে, একই মেটাবলিজম বলা হয়। তো আলটিমেটলি লং টার্ম যখন একটা মানুষের জিআই সিস্টেম প্রবলেম বা ডাইজেশন প্রপার থাকে না, বা খান পান ঠিকঠাক থাকে না, বা খুব বেশি এক্সট্রা ক্যালোরিজ সে ইউজ করছে, খাচ্ছে, আর শরীরে কোনো ক্যালোরিজ বার্ন করছে না, সে আলটিমেটলি একটা সময় পর ডায়াবেটিক পেশেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। তো এই যে প্রসেসটা রয়েছে একটা লং প্রসেস রয়েছে, এই যে একদিনের প্রসেস নয়। তো এই পেশেন্টদেরকে কিন্তু আমাদেরকে সুধারতে গিয়েও তার লাইফস্টাইল চেঞ্জ করাটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে। তার পাশাপাশি এক্সারসাইজ যেটা রয়েছে, কেন এক্সারসাইজ আর একটি জিনিস বুঝতে হবে যে এক্সারসাইজ খালি যারা হাঁটছে ডায়াবেটিক পেশেন্ট হয়ে, তারা ভাবছে যে আমাদের হাঁটাটা আমার ডায়াবেটিসে উপকার দেবে, এটা কিন্তু হবে না। অনেকেই ভাবেন যে হাঁটবো, মানে এক্সারসাইজ মানে কি টাইপের এক্সারসাইজ? এক্সারসাইজ মানে আপনাকে পুরোপুরি এক্সারসাইজ করতে হবে, মানে কার্ডিও থেকে শুরু করে এভরিথিং। আপনার ইচ অ্যান্ড এভরি মাসলসকে আপনাকে ইনভলভ করতে হবে, জয়েন্টসকে ইনভলভ করতে হবে, আপনাকে ওয়েট লিফটিং থেকে এইসব জিনিস যে এক্সারসাইজ হচ্ছে, কেন কি যতটা আপনার মাসলস ব্রেকডাউন হবে তত কিন্তু আপনার শরীরে গ্লুকোজ রয়েছে বা যা যা এক্সট্রা ক্যালোরিজ রয়েছে সেটা কিন্তু ইউটিলাইজ হবে। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা ইয়ার একটু আজকে আলোচনা করি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমার নাম অভয়ঙ্কর ব্যানার্জি, আমি বিশাখাপট্টনম থেকে বলছি। আচ্ছা, আপনার বয়স? হ্যালো, আপনার বয়সটা কাইন্ডলি বলুন। আমার বয়স হলো 61 ইয়ার। এবারে বলুন কথা। হ্যাঁ, আমার বয়স 61 ইয়ার। ডাক্তার সাহেব থেকে আমি একটা জিনিস জানতে চাইছি। আমি 2012 অবধি নন ভেজিটেরিয়ান ছিলাম, ওকে। 2013-তে ডিউ টু সাম রিজন আমি আর আমার কিছু বন্ধুরা ভেজিটেরিয়ান হয়ে গেছিলাম। এই ভেজিটেরিয়ান হওয়ার পরে আমরা 3-4 বছর পরে সবাই এটা অবজার্ভ করেছি যে আমাদের সুগার ধরা পড়েছে। আর আমারও নিজেরও মনে হয় এই বিকজ 49-50 ইয়ার্স অব্দি আমাদের সবার প্যানক্রিয়াসটা ইনসুলিনের জন্য, মানে যে স্লো সিক্রিয়েশন অফ ইনসুলিন টু অ্যাবজর্ব আমাদের ননভেজ ছিল, সেটা বোধহয় সাফিসিয়েন্ট নয় টু কোপ আপ উইথ আমাদের সেলুলোজ, মানে আমাদের ভেজিটেরিয়ান খাওয়ার জন্য। তো ইজ ইট আ রিজন কি আমাদের সবার মানে সুগার ধরা পড়েছে? অ্যাটলিস্ট আমাদের 4-5 জন আমি দেখলাম, all have got diabetes, even though I'm taking অ্যালোপ্যাথি ওষুধ, কিন্তু আমি চাইছি কি উইদাউট ওষুধেই আমার ঠিক হোক। আপনার কতদিন ধরা পড়েছে এই ব্লাড সুগারটা? আমার এটা অ্যাপ্রক্সিমেটলি 2018-এ ধরা পড়েছিল। 2018 হয়ে গেছে। আর আমি ওষুধটা আমি স্টার্ট করেছি অ্যারাউন্ড 2 বছর আগে। Earlier I was in some stressful job, but now I'm out. So আপনার সুগার এখন কত আছে? In fact, it is coming down. আপনার সুগার কত আছে এখন? আপনার পিপিএস মানে এফবিএস আছে এখন 126। আপনার সুগার কত আছে? উইথ মেডিসিন 151। আচ্ছা, HbA1c কত আছে আপনার? HbA1c এখন অনেক তো ইট ইজ লেস দ্যান 7। কি বলেন? আরেকবার HbA1c লাস্ট কত বেরিয়েছে? লাস্ট 3 মাসে কত? লাস্ট আমার 7 আই থিংক 7.5 ছিল। আচ্ছা, মানে সেটা কতদিন আগে করেছেন? ওটা অ্যাপ্রক্সিমেটলি 1 ইয়ার ব্যাক। আচ্ছা, আপনার আমি HbA1c হচ্ছে না কেন? আমাদের অলরেডি মানে এটা ডাউন ট্রেন্ড আছে এটা পুরো। এই ক্ষেত্রে আপনাকে নিয়ে আপনার এই এক্সামিনেশনের প্রসেস নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। এই আপনার মতো ভুল অনেকেই করেন যে আমার পিপি এবং ফাস্টিংটা যখন একটু ডাউনের দিকে যাচ্ছে তাহলে HbA1c করব না, এটা অনেক মানুষ ভুল করেন। উনি বলেন যেহেতু ওটা এখন কন্ট্রোলে এসছে উইথ দ্য হেল্প অফ মেডিসিন, উনি কিন্তু HbA1c 1 বছর আগে আর করেননি। এটা ভুল করেছেন। আপনাকে HbA1c সবসময় চেক করতে হবে। আপনি সুস্থ হননি, আপনি কোনো ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, আপনি মেডিসিন খেয়ে আপনার সুগারটাকে আপনি নর্মাল রেখেছেন, এই জন্য HbA1c আপনাকে প্রত্যেক 3 মাস পর পর আপনাকে চেক করা উচিত। কেন HbA1c ইন্ডিকেট করবে যে মেডিসিনটা খাচ্ছেন, যে লাইফস্টাইল আপনি লিড করছেন সেটা আদৌ ঠিক না ভুল। HbA1c এটা খুব সুন্দর করে ইন্ডিকেট করে যে আমাদেরকে যে অনেক লোক রয়েছে আমাদের এখানে আমরা পাই যে পিপি ফাস্টিং একদম নর্মাল আছে কিন্তু HbA1c অনেক বেড়ে গেছে। এটা কিন্তু জানার দরকার, কেন কি কোথাও না কোথাও আমার ভুল হচ্ছে, সেই ভুলের উপর আমাদের কিন্তু কাজ করতে হবে, HbA1c-টা তাড়াতাড়ি কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আমাদের আজকের আলোচনা থেকে এটাই আমরা আলোচনা করার চেষ্টা করছি যে আপনি বলেন উইথ দ্য হেল্প অফ মেডিসিন আপনার ফাস্টিং এবং পিপি কন্ট্রোলে আছে। আমরা এখানে আলোচনা করব উইদাউট হেল্প অফ এনি
অ্যালোপ্যাথি মেডিসিন, মডার্ন মেডিসিন, আপনি কি করে আপনার ইনফ্যাক্ট আয়ুর্বেদিক মেডিসিন ছাড়াও আপনি সুগারটাকে কি করে কন্ট্রোলে রাখবেন। আমরা আজকে মনে হয় এটাই আলোচনা করব যে ব্লাড সুগার হলে সুস্থ হওয়া যায় এবং টাইপ 2 হলে আপনি খুব দ্রুত সুস্থ হতে পারবেন যদি আপনি প্রপার ইন্ডিকেশনগুলো মেনে চলেন। আমরা এখান থেকে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই। দেখুন, আয়ুর্বেদে আপনি ওষুধ ছেড়ে থাকতে মানে নিজের প্রবলেমটাকে রিভার্স করতে পারেন, ডায়াবেটিস প্রবলেমটাকে, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে যে আপনার লাইফস্টাইলটাকে আপনি কীরকম লিড করছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে। কেন কি লাইফস্টাইলটাকে আপনাকে রুটিনভাবে পার্মানেন্টলি রাখতে হবে। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন কিন্তু মেনে যেতে হবে। ক্যালোরিজ, খাওয়া দাওয়া আপনাকে ততদিন কিন্তু মেনে চলতে হবে। আমি আজকে ভালো এক্সারসাইজ করলাম, আজকে খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি, আজকে ছেড়ে দিন, কালকে আবার যাব। এই যে একদিন আপনি গ্যাপ দিলেন, এই একদিনে কিন্তু সমস্যা আপনার কিন্তু আবার বেড়ে যাবে। আপনার শরীরে প্যানক্রিয়াস ঠিকঠাক ফাংশন করছে না বা ইনসুলিন ঠিকঠাক আপনার শরীরে যতটা দরকার আসছে না। তো আপনি যে ক্যালোরিজ খাচ্ছেন সেই প্যানক্রিয়াসকে উপর প্রেশার না দিয়ে আপনি সেটা নিজে থেকে তাকে বার্ন করবেন। আপনি নিজে থেকে বার্ন করবেন। তো নিজে থেকে বার্ন করার জন্য আপনাকে রেগুলারলি কিন্তু এক্সারসাইজটা করতে হবে। এই এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যেখানে আলোচনাতে থেমে গিয়েছিলাম, ফোন এসে গেল। তো এক্সারসাইজ যেটা আমরা বললাম যে বেসিক্যালি এই মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকে আমাদের কিচ্ছু মানে আমরা তাই করি, কিন্তু ব্লাড সুগার ধরা পড়েছে আমরা হাঁটতে শুরু করি। তো এবার ধরুন হেভি, মানে যাদের একটু হেভি ব্লাড সুগার আছে এবং বয়সটাও যাদের হয়তো 60 পার হয়ে গেছে বা 50 পার হয়ে গেছে, তাদের জন্য এক্সারসাইজ আপনি কি সাজেস্ট করেন? দেখুন, এক্সারসাইজ মানে এমন না যে আপনাকে গিয়ে অনেক বড় বড় বিল লাগিয়ে রড লাগিয়ে আপনাকে তুলতে হবে, এমন না। আপনি যখন এক্সারসাইজ করবেন সেখানে এমন অনেক কিছু ধরনের এক্সারসাইজ হচ্ছে যেটা করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি এক্সারসাইজ হয়েছি, আমি টায়ার্ড হয়েছি। মানে ঘাম ঝরাতে হবে, ইচ অ্যান্ড এভরি পার্ট আপনার কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, আমি আজকে এই এক্সারসাইজ করেছি। ফিলটা আপনি করতে পারবেন যে আমার মাসলস, আমার এই পার্টগুলো আজকে টায়ার্ড ফিল হচ্ছে, পেন করছে, এই জিনিসগুলো আপনি ফিল করবেন। কেন এটা খুব দরকার হচ্ছে, কেন মাসল ভাঙবে অ্যান্ড বিল্ড হবে। এটা একটা প্রসেস রয়েছে যেখানে কিন্তু আপনার শরীরে এক্সট্রা ক্যালোরিজগুলো কিন্তু ইউটিলাইজ হবে। আর আমরা যে সকাল মর্নিং বা ইভিনিং ওয়াক করি সেখানে আমাদের সেমন কিছু হয় না। আমরা যাই, গল্প করে আমরা ব্যাক করে বাড়ি চলে আসি, এক কাপ চা খেয়ে চলে আসি আমরা। তো এটা দিয়ে এখানে ডায়াবেটিক পেশেন্টের কোনো ম্যাক্সিমামলি কোনো চেঞ্জেস আসে না। এক্সারসাইজ করতে গেলে প্রপার এক্সারসাইজ করতে হবে। একদম। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন। আর আমি একটু জানিয়ে দিই, দেখুন এই হলুদ বক্সের মধ্যে হেল্পলাইন নাম্বার রয়েছে 90 যে নাম্বারগুলো রয়েছে দেখুন, সেই নাম্বারে আপনারা একটু ফোন করুন 9831068089 এবং 9073364163। দুটো ফোন নাম্বার রয়েছে, একটা বিজি পেলে আরেকটাতে যাবেন এবং ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন, বা আপনি জানতে চাইছেন কবে কোথায় কখন চেম্বার, এই লাল রঙের স্ট্রিপের মধ্যে প্রত্যেকটা এরিয়া ভিত্তিক ডেট কিন্তু চলে আসছে। কলকাতার বন্ধুরা, উত্তর কলকাতা, উত্তর শহরতলির বন্ধুরা দমদমের চেম্বার পাবেন দমদম জংশন। আগামীকাল বৃহস্পতিবারই চেম্বার রয়েছে দমদম জংশনে। এবং দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলির বন্ধুরা আপনারা যাদবপুর অঞ্চল, যোধপুর পার্ক, কালীবাড়িতে চেম্বার পাবেন এবং সেটি পাবেন প্রত্যেক শুক্রবার এবং রবিবার। দমদম প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার, যোধপুর পার্ক, কালীবাড়ি, যাদবপুর অঞ্চল প্রত্যেক শুক্রবার এবং রবিবার। আর প্রত্যেক বুধবার দিন হাওড়া ময়দানে চেম্বার রয়েছে। এর বাইরে আপনারা বিভিন্ন জেলাতে চেম্বার পাবেন, প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে। কোনো কোনো জায়গায় মাসে 2 বার, কোনো কোনো জায়গায় মাসে 1 বার চেম্বার রয়েছে। ডিটেলস ইনফরমেশনের জন্য বা যে কোনো রকমের গাইডলাইন পাওয়ার জন্য এই নাম্বার 9073364163, 9831068089 একবার ফোন করুন। আর ডক্টর খানের এই অনুষ্ঠান তো প্রত্যেক দিনের অনুষ্ঠান, বুধ থেকে রবি। আপনারা অনুষ্ঠানের মধ্যেও আপনাদের যে কোনো রোগ নিয়ে আপনারা কিন্তু ফোন করতে পারেন। আমরা যে কোনো রোগ নিয়ে আলোচনা করব, কিন্তু আপনারা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন। সেটা অ্যাসিডিটি থেকে শুরু করে, আপনার মাইগ্রেনের সমস্যা থেকে শুরু করে, পাইলসের সমস্যা থেকে শুরু করে, সাইটিকার পেন থেকে শুরু করে, স্পন্ডলাইটিস থেকে শুরু করে এভরিথিং, মানে রোগ আপনার সমাধানের রাস্তা কিন্তু বেদজ্ঞানে রয়েছে, কারণ বেদজ্ঞান ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করে। এইবারে আসি, এই যে ব্লাড সুগারের কথা আমরা আজকে বলছি, আজকে আমরা টাইপ 2-র কথা বললাম, এবং টাইপ 1-এর ক্ষেত্রে ট্রিটমেন্টটা কী আছে আপনাদের? দেখুন, টাইপ 1-এ বেসিক্যালি আমরা দেখি পেশেন্ট ইনসুলিন পেয়ে যায়, কিন্তু আয়ুর্বেদে এমন মেডিসিন রয়েছে যেটা কিন্তু আমরা স্পেসিফিকলি ইনসুলিন ইউজ করি না, তার বদলে আমাদের কিছু মেডিসিন রয়েছে সেটা কিন্তু আপনার ব্লাড সুগারটাকে ইজিলি কন্ট্রোলে রাখতে পারবে, ম্যানেজ করে রাখতে পারবে, HbA1c কন্ট্রোল করে রাখতে পারবেন, পিপি ফাস্টিং আপনার কন্ট্রোল করে রাখতে পারবে। এর পাশাপাশি আর একটা প্লাস পয়েন্ট রয়েছে আয়ুর্বেদে, যে কিছু রাসায়ন মেডিসিন রয়েছে যেটা কিন্তু আপনার শরীরে ইমিউন সিস্টেমটাকে বা আপনার যে শরীরে কমপ্লিকেশন আসবে তার থেকে আপনাকে অনেকটা দূরে রাখতে পারবে।
আমাদের সঙ্গের একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি। কি নাম আপনার? এ মন্ডল। এ মণ্ডল। বয়স কত? 63। 53। বলুন। ডাক্তার শুনছেন? হ্যাঁ বলুন। বলছি স্যার, এই ডায়াবেটিসের এই টপিকসটা এখন চলছে, আমি দেখছি। এখন বিষয়টা আপনি যেটা বলছেন যে হাঁটা চলাটা খুব একটা উপকারে আসবে না সকালে বা বিকেলে, তো কিছু ব্যায়ামের কথা আপনি বলছেন। তো এই ব্যায়ামগুলো সম্বন্ধে কিভাবে কি করা যায়, এটা তো একটু যদি বিস্তারিতভাবে ভালোভাবে ব্যাখ্যা করেন এবং ছবির দেখুন, মাধ্যমে এখন যদি কোর্ট দেখি। পড়ে বসে আছি, এখন আমি এখান থেকে এক্সারসাইজ করে দেখাতে পারবো না আপনাকে, ঠিক আছে? আপনি টিভি স্ক্রিনে থাকুন, ঠিক আছে? এই নাহলে এখন সব সরিয়ে আমাকে এখানে এক্সারসাইজ করতে হবে। আপনি ইউটিউব চ্যানেলে যান, ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে? বা আপনার পাশে কোনো জিমখানা থাকলে ওখানে গিয়ে ওখানকে যারা ইনস্ট্রাক্টর থাকে ওনাদের সঙ্গে কথা বলুন, ওনারা আপনাকে গাইডলাইন্স দেবে, সেই গাইডলাইন্সটা আপনি ফলো করবেন। একদমই তাই। মানে আমরা কিন্তু এখানে অলরেডি বলেছি যে আপনাকে এমন এক্সারসাইজ করতে হবে যেটাতে প্রচণ্ড ঘাম ঝরবে আপনার শরীরে। হাতে ব্যায়াম হলে হাতে ব্যথা হবে, পায়ের ব্যায়াম হলে পায়ে ব্যথা হবে। আমরা যারা জিম করেছি আমরা জানি যে এক একদিন এক একটা লেগস হয়, কোনো দিন চেস্ট হয়, কোনো দিন শুধু অ্যারোবিক হয়। এটা ভাগ করে নিতে হয়, একই এক্সারসাইজ করে যেতে হয় না দিনের পর দিন। সপ্তাহে যদি আপনি 5 দিন এক্সারসাইজ করেন, 3 দিন করে আমরা ভাগ করি আর কি, 3 দিন 2 দিন করে ভাগ করি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার তনুশ্রী। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ ডক্টর নমস্কার, আমি শুক্লাদেব সরকার বলছি চুচুড়া থেকে। বয়স কত? 57। বলুন। হ্যাঁ বলছি, আমার সুগার আছে, খালি পেটে আমার নর্মালি আছে ভাতটা, আর ভরা পেটে যেটা সেটা 154 আছে। আর HbA1c? ওটা কত আছে? হ্যাঁ ওটা কত আছে আমি ঠিক জানি না। আচ্ছা, ঠিক আছে। এটা রিসেন্ট করিয়েছি। হ্যাঁ বলুন, হ্যাঁ, বলুন। আমার যেটা ডাক্তারবাবুর কাছে প্রশ্ন আছে যে আমার না খুব জল তেষ্টা হয়, জলটা আমি খুব খাই, জলটা বেশি খাওয়া কি খারাপ? জল বেশি খান, কত খান? আমার 4 লিটার মতো হয়ে যায়। 4 লিটার ঠিক আছে, 4 লিটার খেলে কোনো প্রবলেম নেই। খাবেন, সারাদিন খাবেন, কিন্তু রাত্রেবেলা বেশি জল খাবেন না। আচ্ছা আচ্ছা। রাত 8টা-9টা পর বেশি জল খাবেন না। যখন জল পিপাসা পেলে শুধু গলাটা ভিজিয়ে নেবেন, কিন্তু রাত্রেবেলা আচ্ছা। বেশি জল খাবেন না। সারাদিন খান, সকাল থেকে বিকাল পর্যন্ত খান, কিন্তু রাত্রেবেলা জল বেশি খাবেন না। এর পিছনে কি কোনো কারণ আছে ডাক্তার? হ্যাঁ, নিশ্চয়ই কারণ আছে। আপনি দেখুন, খাবারটাও বলা হয় রাত্রেবেলা কম খাওয়ার জন্য, জলটাও রাত্রেবেলা কম খাওয়া উচিত আমাদের। কেন কি আলটিমেটলি যখন আমরা ঘুমাতে যাই আমাদের অর্গানসকেও রেস্ট দরকার। আপনি যখন কন্টিনিউয়াসলি রাত্রেবেলা জল খেয়েও আপনি খেয়ে ঘুমাতে যাবেন, দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা পর আপনার কিন্তু ইউরিনের জন্য উঠতে হবে। তো অর্গানস নিজে কাজ করতেই থাকবে, তো এই জন্য আপনাকে রাত্রেবেলা ওনাকেও রেস্ট দিতে হবে, অর্গানকেও রেস্ট দিতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো নমস্কার, কে বলছেন? আমি নিত্যগোপাল রায়। কোথা থেকে বলছেন? আমি নিত্যগোপাল রায় আগরতলা থেকে বলছি। আর বয়স কত? বয়স 57। বলুন। আগরতলা থেকে বলছি। হ্যাঁ, আপনার প্রবলেম বলুন। আমার প্রবলেম হচ্ছে কি, আমার সুগার আছে। হ্যাঁ ওইটাই বলছি, আমি যখন আমার এমনি সুগার আছে, হ্যাঁ, তো আমি যখন ওষুধ খাই তখন ওই সুগারটা নর্মাল হয়ে যায়, থেমে যায়, ঠিক থাকে আর কি। আর যখন ওই বন্ধ করে দেই আবার এটা আবার বেড়ে যায়। হ্যাঁ, তো আমি কিন্তু যতটুকু পারি নিজেকে একটু কন্ট্রোল করেই চলি, বা একটু ওয়াকিং করি, বা মোটামুটি ভাবে ওই যৌগিক ব্যায়াম কিছু করি। তো ওইটাই কি ভাবনা যে আমি কি সবসময় কি আমাকে ওষুধ খেয়ে যেতে হবে না? আমরা তো এটাই আজকে আলোচনা করছি যে সারা জীবন ওষুধ নয়, ওষুধের বাইরেও আপনি সুস্থ জীবন পেতে পারেন। আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে দেখুন, এসেছি। আপনি ত্রিপুরা আগরতলা থেকে বলছেন, আপনি খাচ্ছেন অ্যালোপ্যাথি মেডিসিন, আর আপনি বলেন এক্সারসাইজও করছেন। তো এই প্রশ্নটা তো আপনাকে অ্যালোপ্যাথি ডক্টরকে করতে হবে যে আমি যে ওষুধটা খাচ্ছি আমাকে কি সারা জীবন খেতে হবে, না একটা সময় পর বন্ধ হবে। কেন কি আয়ুর্বেদ তো বলছে না যে আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে। আয়ুর্বেদ বলছে একটা সময় নির্দিষ্ট পর্যন্ত ওষুধ খাবেন, তারপর আপনি ওষুধ বন্ধ করতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে নিদান পরিবর্জন, লাইফস্টাইলটা কীভাবে মেনটেন করতে হবে, খানপান কীভাবে মেনটেন করবে, এটা মেনে চললে আপনার সুগারটা সবসময় কন্ট্রোলে থাকবে।
আপনি আগরতলা থেকে বলছেন, ত্রিপুরা আমার চেম্বার রয়েছে, প্রত্যেক মাসে একদিন করে আমি যাই। হেল্পলাইনে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্টে দেখুন পাওয়া যাবে কি না। আচ্ছা, আমরা চলে যাই এবার ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেটা আপনি বললেন যে আয়ুর্বেদ বলছে মেডিসিন নির্দিষ্ট সময়ের পরে বন্ধ করে দেওয়া যায় এবং একটা নির্দিষ্ট জীবনযাপন করে সুগারকে সারা জীবন মানে দূরে সরিয়ে রাখা যায়। দেখুন, ডিপেন্ড করছেন আপনি কোন স্টেজে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আপনি আর্লি স্টেজে আসছেন, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আপনার মানে ট্রিটমেন্ট করে আপনার মেডিসিনগুলোকে আমরা অফ করতে পারছি। কিন্তু আপনি যখন ক্রনিক স্টেজে আছেন, 10-15 বছর অলরেডি আপনার সুগার হয়ে গেছে, সেখানে একটু সময় লেগে যায় আমাদেরকে। কেন কি দুটো জিনিস থাকে, নট অনলি মেডিসিন তো উইথিন এ মান্থ আমাদের ওষুধ খেয়ে পেশেন্টের সুগার কন্ট্রোলে চলে আসে, কিন্তু সেখানে একটা চান্সেস রয়েছে যে পেশেন্টের সুগার আবার বেড়ে যেতে পারে। তো এই জন্য চট করে আমরা বন্ধ করি না, একটু সময় নিয়ে ট্যাপরিং ডোজ করে আস্তে আস্তে পেশেন্টের ওষুধগুলো বন্ধ করি। আর সব থেকে বেস্ট পার্ট যেটা রয়েছে, যারা দেখুন দু রকম পেশেন্ট আমরা পাই। একটা পেশেন্ট থাকে যারা কিন্তু মেডিসিন উপর ডিপেন্ডেন্ট থাকে, আর একটা পেশেন্ট থাকে তারা চাইছে চেম্বারে এসে অ্যাপ্রোচ করে যে আমি ওষুধ ছাড়া আমার ট্রিটমেন্ট করতে চাই। একটা টেলিফোন নিয়ে আসছি আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে, আমি রঞ্জিত ঘোষ বলছি। আর বয়স কত? আমার স্ত্রীর ব্যাপার নিয়ে বলছি। স্ত্রীর বয়স হচ্ছে 57 বছর। হ্যাঁ, বলুন কি হয়েছে ওনার? গত 2 বছর আগে ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল। বলুন তারপরে। তারপরে তখন থেকে প্যারালাইজ হয়েই আছে, আজও আছে, কিন্তু কিছুটা একটু ঠিক হয়েছে, মানে ওঠা বসাটা একটু করতে পারছে, হাঁটাহাঁটি করতে পারেনি। একটা দিক অসুবিধা হয়েই রয়েছে, পাটা সামান্য একটু চালু হয়েছে, কিন্তু হাতটা কোনো রকম চালু হয়নি। আর হাঁটাহাঁটি করতে গেলে ধরতে হয়, তবে একটু এদিক করতে পারে। তো ওটা কি কিছু ইমপ্রুভ করা যাবে কিনা? কিছু ব্যবস্থার কিছু করা যাবে যে হাঁটা চলাটা করতে পারবে নিজেরটা করার মতো? আচ্ছা, বাড়ি কোথায় বললেন? পশ্চিম মেদিনীপুর। বাড়ি পশ্চিম মেদিনীপুরে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখবেন পোস্ট স্ট্রোক পেশেন্টদের ট্রিটমেন্ট আয়ুর্বেদে হয়। আর স্পেসিফিক প্রবলেম যেটা থেকে যায়, যেটা মানে পোস্ট স্ট্রোক পর যে পেশেন্টের প্যারালাইজ হয়ে যায়, অনেক পেশেন্ট অনেক ইম্প্রুভমেন্ট হয়ে যায়, অনেক পেশেন্ট ইম্প্রুভমেন্ট থেকে যায়। যেখানে 100% মানুষ প্যারালাইজ হয়েছে, সেখানে দেখা যায় 50-60% ইম্প্রুভ হয়ে গেছে, কিন্তু 40% রয়ে গেছে। উইকনেসগুলো রয়ে গেছে, যে গ্রিপ করা বা দাঁড়ানো, যা হাঁটানো, এই যে ক্ষমতাগুলো পেশেন্ট পায় না। সেই জায়গায় কিন্তু পঞ্চকর্মা থেরাপি আমাদের খুব সুন্দরভাবে কাজ করে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, আপনি পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, খড়গপুর মেচেদা আমাদের চেম্বার রয়েছে। আগে আপনি সমস্ত রিপোর্ট নিয়ে একবার চেম্বার ভিজিট করুন। সমস্ত রিপোর্ট দেখার পর আমি আপনাকে ডিসিশন নেব যে পেশেন্টের মেডিসিনে ইমপ্রুভ করা যাবে না তার সঙ্গে পঞ্চকর্মাও করতে হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষে পৌঁছে গেছি। অনুষ্ঠান থেকে বেরোনোর মানে শেষ করার আগে একটাই কথা বলবো যে পঞ্চকর্মা কীভাবে হেল্প করে একজন সুগারের পেশেন্টকে। দেখুন, ডায়াবেটিক পেশেন্টদের ডিটক্সিফিকেশন খুব দরকার, কেন লং টার্ম মেটাবলিক ডিসঅর্ডার আপনার রয়েছে, সমস্যা রয়েছে। তো মেটাবলিজমকে ইমপ্রুভ করার জন্য পঞ্চকর্মা তো ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট রয়েছে। ডিটক্সিফিকেশন, রিজুভিনেট, আমাদের 5টা কর্ম রয়েছে, যেটা আমরা পেশেন্টকে অ্যাপ্লাই করে পঞ্চকর্মাতে ডায়াবেটিস থেকে ইমপ্রুভ করি। তার মানে আপনার যদি দীর্ঘদিনের ডায়াবেটিক হয়ে থাকেন, আপনি ব্লাড সুগার থেকে থাকে, আপনার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে ভারতীয় আয়ুর্বেদ এবং অবশ্যই বেদজ্ঞান। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।